তো আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে এসিড ক্ষার লবণ। তো এসিড ক্ষারক লবণ থেকে যে ধরনের প্রশ্নগুলো এসেছে আগে আমরা সেগুলো দেখব, প্লাস হচ্ছে এই টপিক রিলেটেড আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো আলোচনা করব। তো প্রথমেই দেখছি এসিড কাকে বলে, এসিডের শক্তিশালী দুর্বল এসিড কাকে বলে, তারপর হচ্ছে আরো বিভিন্ন প্রশ্ন, ক্ষার কাকে বলে, বিভিন্ন মতবাদ অনুসারে অম্ল ক্ষারের সংজ্ঞা দিন। এগুলো হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করি। তো প্রথমে হচ্ছে এসিড কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লিখুন। এসিডের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখুন। তো আমরা জানি হচ্ছে টক স্বাদ যুক্ত যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকেই এসিড বলে। এসিডের উদাহরণ হচ্ছে HCl, এরপর হচ্ছে H2SO4, এরপরে এগুলো হচ্ছে সাধারণত এসিড। এরপরে এসিডের বৈশিষ্ট্য কি? এসিডের বৈশিষ্ট্য হচ্ছে এসিড টক স্বাদ যুক্ত। এদের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে এবং এরা পানিতে H+ আয়ন প্রদান করে। তো এটার বিক্রিয়াটা হচ্ছে কি HCl যখন হচ্ছে পানির উপস্থিতিতে যখন এদেরকে আহ, পানিতে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে পানিতে H+ আয়ন প্রদান করে, H+ এবং Cl- এইভাবে হচ্ছে এরা বিশ্লিষ্ট হয়। এরপরে হচ্ছে এসিড নীল লিটমাসকে হচ্ছে লাল করে। ক্ষারের সাথে বিক্রিয়া করলে এসিড হচ্ছে লবণ ও পানি উৎপন্ন করে। এর বিক্রিয়াটি কি HCl aqueous প্লাস NaOH aqueous ব্র্যাকেটে, এটা থেকে NaCl aqueous প্লাস H2O লিকুইড পানি উৎপন্ন হয়। NaCl হচ্ছে লবণ। এরপরে শক্তিশালী ও দুর্বল এসিড কাকে বলে? দুর্বল ও শক্তিশালী এসিডের তিনটি করে নাম লিখুন। শক্তিশালী এসিড কি? শক্তিশালী এসিড হচ্ছে যে সকল এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকেই হচ্ছে শক্তিশালী এসিড বলে। যেমন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl একুয়াস, এটি থেকে হচ্ছে H+ এবং Cl- আয়ন উৎপন্ন হয়। এরা এভাবে বিশ্লিষ্ট হয়। এরপরে দুর্বল অ্যাসিড কি? দুর্বল অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় এবং তাদেরকে হচ্ছে দুর্বল অ্যাসিড বলে। যেমন হচ্ছে এসিটিক অ্যাসিড। তো এটার এসিড এই বিক্রিয়ার এটা কিভাবে বিশ্লিষ্ট হয়? CH3COOH একুয়াস থেকে হচ্ছে CH3COO- এবং H+ আয়ন উৎপন্ন হয়। তিনটি দুর্বল অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, H2CO3, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এরপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড C6H8O7। তিনটি শক্তিশালী অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3। এরপর হচ্ছে লঘু অ্যাসিডের ধর্মসমূহ লিখুন। লঘু অ্যাসিডের ধর্ম কি কি? এরা হচ্ছে টক স্বাদযুক্ত, এরা হচ্ছে ক্ষয়কারী পদার্থ, এরা নীল লিটমাসকে লাল করে, এরা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন ম্যাগনেসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2 উৎপন্ন করে। এরপরে হচ্ছে দেখি যে লঘু অ্যাসিড কি করে, আরো ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যেমন হচ্ছে যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস প্লাস হচ্ছে 2HCl, এর থেকে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস হচ্ছে H2O প্লাস CO2 পানি প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। HCl প্লাস NaOH থেকে NaCl প্লাস H2O উৎপন্ন হয়। এরপরে এসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা সম্পর্কে লিখুন। তো আমরা জানি যে পানির উপস্থিতিতে এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং তার বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রদান করে। যেমন হচ্ছে বিশুদ্ধ H2SO4 বর্ণহীন তরল পদার্থ, এটি আণবিক অবস্থায় থাকে। আয়নিত নয় বলে আহ সরি এটা আয়নিত অবস্থায় থাকে। এটা আয়নিত নয় বলে অর্থাৎ উপস্থিত নয় বলে বিশুদ্ধ H2SO4 এসিডের ধর্ম প্রদর্শন করবে না, তেমনি বিদ্যুৎ পরিবহনও করবে না। H2SO4 পানিতে দ্রবীভূত করলে এটি H+ আয়ন উৎপন্ন করে, এসিডের ধর্ম প্রদর্শন করে এবং বিদ্যুৎ পরিবহন করে।
তো H2SO4 লিকুইড এটি বিশুদ্ধ অম্লধর্ম প্রদর্শন করবে না, কিন্তু H2SO4 এর এই H2SO4 লিকুইডের সাথে যখন পানি যোগ করা হবে তখন H2SO4 একুয়াস একুয়াসে রূপান্তরিত হবে এবং তখন এটি হচ্ছে 2H+ আয়ন এবং SO4 2- আয়ন উৎপন্ন করবে, যা কিন্তু হচ্ছে অম্লধর্ম প্রদর্শন করবে। এরপর হচ্ছে CH4 অ্যাসিড নয় কেন? আমরা জানি যে অ্যাসিডের সংজ্ঞা অনুসারে কি যে সকল টকসাদ যুক্ত যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে, যেমন HCl, H2SO4। যদিও এখানে CH4 এ 4টি হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু এটি জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে না, তাই CH4 হচ্ছে অ্যাসিড নয়। এরপরে হচ্ছে জৈব অ্যাসিড এবং খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? জৈব অ্যাসিড হচ্ছে ফলমূল বা শাকসবজিতে থাকে, আর খনিজ অ্যাসিড হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাপ্ত নানা ধরনের খনিজ পদার্থ থেকে এই খনিজ অ্যাসিড পাওয়া যায়। জৈব অ্যাসিড হচ্ছে খাওয়া যায়, আর খনিজ অ্যাসিড খাওয়া যায় না। জৈব অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়, আর খনিজ অ্যাসিড অত্যাবশ্যকীয় নয়। জৈব অ্যাসিডের উদাহরণ হিসেবে আমরা দেখি সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, হ্যাঁ, এগুলি। এরপর খনিজ খনিজ অ্যাসিডের মধ্যে আমরা দেখি HNO3, H2SO4 ইত্যাদি, যেগুলো আমরা কেবল দেখে আসলাম। এরপরে উৎসের উল্লেখ সহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরকম 5টি অ্যাসিডের নাম লিখুন। তো উৎস অনুযায়ী আমরা জানি যে লেবু, আমলকি, কমলা এগুলোতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। এরপরে অক্সালিক অ্যাসিড থাকে হচ্ছে টমেটোতে। আমলকিতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এরপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে হচ্ছে ভিনেগারে। এগুলো মূলত আমরা খাদ্যের সাথে গ্রহণ করি। এরপর বিভিন্ন ধরনের ফল-মূল এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। আমরা যখন দেখি হচ্ছে ম্যালিক অ্যাসিড, এটি কিন্তু হচ্ছে যে কোথায় থাকে? এটি কিন্তু টমেটোতে থাকে। তারপর হচ্ছে আপেলে থাকে, আপেলেও অ্যাসিড থাকে। এরকম বিভিন্ন ধরনের অ্যাসিড যেগুলো আমরা প্রিলির সময়ে পড়েছি। এরপরে রাজ অম্ল বা একুয়া রেজিয়া কাকে বলে? এর ব্যবহার কি? রাজ অম্ল হচ্ছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে হচ্ছে একুয়া রেজিয়া বা রাজ অম্ল বলে। 1 মোল হচ্ছে HNO3 এবং 3 মোল হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে স্বর্ণ, প্লাটিনাম প্রভৃতি অভিজাত ধাতুকে দ্রবীভূত করতে অর্থাৎ গলাতে একুয়া রেজিয়া ব্যবহৃত হয়। এরপরে ক্ষারক ও ক্ষার কাকে বলে? ক্ষারের বৈশিষ্ট্য লিখুন। ক্ষারক হচ্ছে কি? ক্ষারক হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে হচ্ছে ক্ষারক বলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। ক্ষার কি? ক্ষার হচ্ছে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। অর্থাৎ ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। ক্ষারের বৈশিষ্ট্য কি? ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে দ্রবণীয় এবং পানিতে হাইড্রক্সিল OH- আয়ন উৎপন্ন করে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম প্লাস প্লাস OH-। এরপর হচ্ছে ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। তারপর হচ্ছে ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস HCl, এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা লবণ প্লাস H2O বা পানি উৎপন্ন করে। বিভিন্ন মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারের সংজ্ঞা কি? আমরা জানি যে আমরা ইতিমধ্যে পড়েছি যে এসিড হচ্ছে কি? এসিড হচ্ছে যারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তারাই হচ্ছে এসিড। তো আমরা এখানে 3টা মতবাদ দেখতে পাই। প্রথমটা হচ্ছে আরহেনিয়াসের আয়নিক মতবাদ। এটি এর আরহেনিয়াস বিজ্ঞানী আরহেনিয়াসের মতে এসিড হচ্ছে কারা? এসিড হচ্ছে যারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে হচ্ছে অম্ল বলে। অম্ল বা অ্যাসিড বলে। এর উদাহরণ হিসেবে হাইড্রোজেন HCl বা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, HNO3 ইত্যাদি। তা আমরা দেখতে পাচ্ছি যে H2SO4 যখন পানির সাথে বা জলীয় দ্রবণে এটি হচ্ছে যে 2H+ প্লাস SO4 2- এভাবে উৎপন্ন করছে, যার কারণে এটি হচ্ছে অ্যাসিড। আর আরহেনিয়াসের মতে ক্ষারক হচ্ছে কারা? ক্ষারক হচ্ছে যারা জলীয় দ্রবণে
হাইড্রোক্সিল OH মাইনাস আয়ন দান করে তাদেরকে হচ্ছে ক্ষারক বলে। উদাহরণ হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন পানির সাথে জলীয় দ্রবণে পানির সাথে এটাকে মিশানো হয় তখন আমরা দেখি যে এটি কিন্তু সোডিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। এরপর 2 নম্বর মতবাদটি আমরা দেখছি ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। তো ব্রনস্টেড লাউরির মতে অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। উদাহরণ হচ্ছে HCl, H2SO4, ইত্যাদি, HSO4 আয়ন ইত্যাদি। ক্ষারক কি? তার মতে হচ্ছে ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে, যেমন NH3, OH মাইনাস আয়ন ইত্যাদি। তো নিচের উদাহরণটি আমরা দেখি যে HCl যখন একে পানির সাথে মিশানো হয় তখন এটি H3O প্লাস আয়ন এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। এখানে অম্ল ক্ষারক হাইড্রোনিয়াম আয়ন এখানে HCl হচ্ছে প্রোটন ত্যাগ করে এবং Cl মাইনাস হয়, তাই HCl অম্ল। আবার H2O প্রোটন গ্রহণ করে, যার H2O এটি হচ্ছে উত্তেজিত অবস্থায় হয় এবং তাই H2O হচ্ছে ক্ষারক। এরপরে হচ্ছে লুইসের মতবাদ অথবা লুইসের ইলেকট্রনীয় মতবাদ। লুইসের মতবাদকে ইলেকট্রনীয় মতবাদও বলা হয়। লুইসের মতে বিজ্ঞানী লুইসের মতে এসিড হচ্ছে সেই সকল যৌগ যারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে হচ্ছে লুইস অ্যাসিড বলে। লুইস অ্যাসিড গুলো হচ্ছে AlCl3, SO3, BF3 ইত্যাদি। এরপরে ক্ষারক কি? ক্ষারক লুইসের মতে ক্ষারক হচ্ছে যেসব যৌগ এক জোড়া ইলেকট্রন প্রদান করতে সক্ষম তাদেরকে লুইস ক্ষারক বলে, যেমন H2O, NH3 ইত্যাদি। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করুন। আমরা জানি যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। আবার যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে হচ্ছে ক্ষার বলে। অর্থাৎ ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, NH4OH এরা সবাই হচ্ছে ক্ষার। এদেরকে কিন্তু ক্ষারকও বলা যায়। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তাই এটি একটি ক্ষারক হলেও এটি ক্ষার নয়। অতএব বলা যায় যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এরপরে হচ্ছে মিল্ক অফ লাইম বলতে কি বোঝায়? পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি পেস্টকে হচ্ছে মিল্ক অফ লাইম বলে। এটি পোকামাকড় দমনে সাধারণত ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় কেন? নির্দেশকের আমরা জানি যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্লীয়, ক্ষারকীয় না নিরপেক্ষ তা নির্দেশ করে অথবা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকে হচ্ছে নির্দেশক বলে। তো দ্রবণে নির্দেশকের বিয়োজিত অবস্থা ও অবিয়োজিত অণুর বর্ণ সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয়। যেমন এসিড মাধ্যমে ফেনফথেলিনের অবিয়োজিত অণুটি বর্ণহীন অবস্থায় থাকে। দ্রবণে ক্ষার যোগ করলে বিয়োজন শুরু হয় এবং পিএইচ মাইনাস অ্যানায়ন উৎপন্ন হওয়ার কারণে দ্রবণ গোলাপি বর্ণ ধারণ করে। আমরা এখানে বিক্রিয়াটি দেখছি যে ফেনফথেলিন যখন অবিয়োজিত অবস্থায় ছিল তখন এটি বর্ণহীন ছিল। এটি যখন বিয়োজিত হয় অর্থাৎ এতে যখন কোনো একটি ক্ষারক যুক্ত করা হয় তখন এটি H প্লাস বিশ্লিষ্ট করে এবং পিএইচ মাইনাস বিশ্লিষ্ট করে, যার কারণে এটি গোলাপি বর্ণ ধারণ করে এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে ক্ষারক। এরপরে হচ্ছে নির্দেশক কাকে বলে, এর বৈশিষ্ট্য উদাহরণ কি লিখুন। নির্দেশক আমরা মাত্র কেবলই পড়লাম যে যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্লীয়, ক্ষারকীয় না নিরপেক্ষ তা নির্দেশ করে অথবা প্রশমন বিক্রিয়ার প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকে হচ্ছে নির্দেশক বলে। এর বৈশিষ্ট্যগুলি কি? প্রতিটি নির্দেশকের একটি পিএইচ সীমানা আছে যেখানে দু প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। পিএইচ এর মান সীমানা থেকে কম হলে নির্দেশক শুধু অম্লীয় বর্ণ এবং পিএইচ এর মান এই সীমানা থেকে বেশি হলে নির্দেশক শুধু ক্ষারীয় বর্ণ প্রদর্শন করে। প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। তো আমরা কয়েকটি নির্দেশকের নাম দেখব এবং এটি হচ্ছে এসিড এবং ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে
তা আমরা দেখব। প্রথমে দেখি ফেনফথেলিন, এটি অম্লীয় মাধ্যমে হচ্ছে এটি বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে এটি লালচে বেগুনি বর্ণ ধারণ করে এবং এর বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হচ্ছে 8.2 থেকে 9.8। এরপর বহুল ব্যবহৃত লিটমাস, এটি হচ্ছে আমরা জানি লিটমাস হচ্ছে অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে লাল, ক্ষারীয় মাধ্যমে এটি নীল বর্ণ ধারণ করে এবং এর বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হচ্ছে 6 থেকে 8। লিটমাসের যে বর্ণ পরিবর্তন এটি আমরা মনে রাখতে পারি যে এসিডে এটি লাল। আমরা জানি যে এসিড একটি সাধারণত একটি বিপজ্জনক বস্তু হিসেবে আমরা সাধারণত আমাদের মাথায় আসে। তো আর লাল একটি বিপজ্জনক বর্ণ হিসেবে আমরা চিনি। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এসিড বর্ণ লিটমাস এসিডে লিটমাস হচ্ছে এসিড লাল বর্ণ ধারণ করে। আবার নীল অটোমেটিক এটি হচ্ছে লাল যখন এসিড হবে, বাকি যেটা ক্ষারীয় মাধ্যম সেটা নীল অবশ্যই হবে। এরপরে মিথাইল অরেঞ্জ, এটিও সেম, এটিও অম্লীয় মাধ্যমে কিন্তু লাল বর্ণ ধারণ করে, ক্ষারীয় মাধ্যমে এটি হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে, মিথাইল অরেঞ্জ। এরপরে এর পিএইচ রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4। মিথাইল রেড, এটি হচ্ছে অম্লীয় মাধ্যমে এটিও লাল বর্ণ ধারণ করে, কিন্তু এটি ক্ষারীয় মাধ্যমে এটি হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে। আর এর পিএইচ পরিসর হচ্ছে 4.2 থেকে 6.3। এরপরে প্রাত্যহিক জীবনে অম্ল ক্ষারের ব্যবহার, সাবধানতা এগুলা। তো এগুলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো আমরা দেখব। দৈনন্দিন জীবনে অম্লের ব্যবহার, আমরা সাধারণত কি কি কাজে অম্ল ব্যবহার করে থাকি? আমরা টয়লেট পরিষ্কারক হিসেবে অম্ল ব্যবহার করি, সোনার গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, যেহেতু আমরা কেবলই দেখে আসলাম যে স্বর্ণ গলাতে হচ্ছে একুয়া রেজিয়া নামক এই পদার্থটি ব্যবহৃত হয়। আর একুয়া রেজিয়া মানে হচ্ছে কি 1 মোল HNO3 থেকে সাথে 3 মোল HCl যুক্ত করলে এটি হচ্ছে একুয়া রেজিয়া উৎপন্ন হয়। এরপর আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, গাড়ি, মাইক বাজানো ইত্যাদির ক্ষেত্রে, সৌরবিদ্যুৎ উৎপাদন ইত্যাদির ক্ষেত্রে আমরা যে ব্যাটারি ব্যবহার করে থাকি তাতে কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে বাসা বাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়। এরপরে খাদ্যদ্রব্য হজম করার জন্য আমাদের পাকস্থলীতে HCl অত্যাবশ্যকীয়। HCl আমাদের পাকস্থলীতে এটা অটোমেটিকই উৎপন্ন হয়। এরপরে হচ্ছে সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। এরপরে হচ্ছে দৈনন্দিন জীবনে ক্ষারের ব্যবহার লিখুন। দৈনন্দিন জীবনে ক্ষারের ব্যবহারও আমরা টয়লেট ক্লিনার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। এরপরে আছে কাঁচ পরিষ্কারক হিসেবে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি, NH3 ব্যবহার করি। পান খাওয়ার চুন বা দেওয়ালে চুনকামের জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলি চুন ব্যবহার করি। ব্লিচিং পাউডার তৈরিতে, ব্লিচিং পাউডার আমরা কিভাবে তৈরি করি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন যখন 40°C তাপমাত্রায় এই বিক্রিয়াটা করা হয়, তখন এটি CaOClCl যার নাম হচ্ছে ব্লিচিং পাউডার প্লাস হচ্ছে পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পেস্ট পোকামাকড় দমনে ব্যবহৃত হয়, যা মিল্ক অফ লাইম নামে পরিচিত হচ্ছে। এটিও আমরা একটু আগে দেখে এসেছি। এরপরে হচ্ছে মাটির অ্যাসিডিটি দূর করতেও কিন্তু ক্ষার ব্যবহৃত হয়। অ্যাসিডিটির জন্য যে অ্যান্টাসিড সেবন করা হয়, অর্থাৎ আমরা যেটা সেবন করি অ্যান্টাসিড, তার মূল উপাদান কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটি হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড হচ্ছে মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা সাসপেনশন ও ট্যাবলেট দুইভাবে ব্যবহৃত হয়। MgOH2, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। মৌমাছি হুল ফুটালে বা পিঁপড়া কামড় দিলে জলে কেন, ফুলে যায় কেন ইত্যাদি কি, এর করণীয় কি? মৌমাছি হুল ফুটালে বা পিঁপড়া কামড় দিলে জলে এবং ফুলে যায় কারণ হলো পিঁপড়ার কামড়ের মাধ্যমে মূলত ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়, যা আমাদের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করে। আর মৌমাছি হুল ফুটালে ফর্মিক অ্যাসিড, মেলিটিন মেলিটিন এবং অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়, যার কারণেও জ্বালাপোড়ার সৃষ্টি হয় এবং আক্রান্ত স্থান ফুলে যায়। আর যেহেতু এসব পদার্থ জ্বালা পোড়ার কারণ হচ্ছে মূলত অ্যাসিড, তাই আমরা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এরকম মলম, লোশন যেমন চুন, অর্থাৎ অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে আমরা জানি যে ক্ষারের ব্যবহার করতে হবে।
তাই আমরা ক্ষার ব্যবহার করি, যেমন চুন ব্যবহার করি। এরকম আরেকটি লোশন হচ্ছে ক্যালামিন, যা মূলত জিঙ্ক কার্বনেট। তারপর হচ্ছে বেকিং সোডা ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায়। এরপর দৈনন্দিন জীবনে অম্ল ও ক্ষারের বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করুন। এই তো আমরা জানি যে অম্ল ও ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়ায় নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন হয়। তারপর হচ্ছে তো আমরা দেখি যে প্রশমন বিক্রিয়ার কি গুরুত্ব। এটি মূলত আমাদের পরিপাকে পাকস্থলীতে যখন HCl এর পরিমাণ বেড়ে যায় তখন অ্যাসিডিটি সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণের জন্য আমরা অ্যান্টাসিড খাই। এই অ্যান্টাসিডে থাকে হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, যেমন হচ্ছে MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3, যা হচ্ছে পাকস্থলীর অতিরিক্ত HCl এর সাথে প্রশমন বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ এবং পানি উৎপন্ন করে। MgOH2 প্লাস 2HCl এর থেকে হচ্ছে MgCl2 প্লাস H2O উৎপন্ন হয়। এরপরে দাঁতের যত্নেও এর গুরুত্ব রয়েছে। মানুষের মুখে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া মানুষের মুখে লেগে থাকে, যা খাবারকে ভেঙে এসিড উৎপন্ন করে। এই এসিড দাঁতের এনামেলকে আক্রমণ করে এবং দাঁতের ক্ষয় হয়। দাঁত ব্রাশের সময় টুথপেস্টের ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মুখের এসিডকে হচ্ছে প্রশমিত করে। এরপরে কেক তৈরিতে বেকিং পাউডার ব্যবহৃত হয়। বেকিং পাউডারের মাধ্যমে হচ্ছে পাউডারের মধ্যস্থিত ক্ষার জাতীয় পদার্থ হচ্ছে NaHCO3 এবং অম্ল জাতীয় পদার্থ টার্টারিক অ্যাসিড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা কেককে নরম এবং ফুলাতে সাহায্য করে। এরপরে অম্ল অ্যাসিড এবং ক্ষারের আহ হচ্ছে অম্ল এবং ক্ষারের ব্যবহারের সাবধানতাগুলি কি? আহ সাবধানতা হচ্ছে আমাদের জীবনে যদিও অ্যাসিডের ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য, কিন্তু অ্যাসিড কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, সেগুলো হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। যদিও এগুলো হচ্ছে আমাদের জন্য অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যেও এগুলো হচ্ছে অনেক ক্ষতিকর। আমাদের শরীরে যদি কোথাও সেই আহ সেই স্থান পুড়ে যায় অ্যাসিডের কারণে, কোনো স্থান যদি পুড়ে যায় এবং মারাত্মক আহ এগুলো হচ্ছে মারাত্মক ক্ষত সৃষ্টি করে। আবার অ্যাসিড কাপড়ে লাগলে কাপড়ও পুড়ে যায় অথবা ছিদ্র হয়ে যায়। একইভাবে ধাতব পদার্থসমূহ অ্যাসিডের সংস্পর্শে এলে তাও ক্ষয় হয়ে যায়। অতএব আমাদেরকে অ্যাসিড ব্যবহারে খুবই সাবধান থাকতে হবে। এবং যদি অ্যাসিড গায়ে পড়ে যায় তাহলে সে সাথে সাথে প্রচুর পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর ক্ষার ব্যবহারে সাবধানতা কি? অ্যাসিড যেমন মানুষের শরীরে ক্ষতি করে, ক্ষারও মানুষের শরীরে ক্ষতি করে। তাই শক্তিশালী ক্ষারীয় দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় রাবারের মোজা, গায়ে অ্যাপ্রন পরা উচিত। এই একই কাজ কিন্তু অ্যাসিডের ব্যবহারের সময়ও করা উচিত। এসিড ব্যবহারের অপব্যবহারের সামাজিক প্রভাব। এটা তো আমরা জানি যে পৃথিবীর সকল সমাজে খারাপ মানুষজন থাকে। তারা হচ্ছে যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা হচ্ছে যে এসিড ছুঁড়ার মতো হচ্ছে মারাত্মক ভয়ানক অপরাধ করে। এসিড ছুড়লে মুখমণ্ডল হচ্ছে বিকৃত আকার ধারণ করে। এসিড সন্ত্রাসের আক্রমণে যারা হচ্ছে যে শিকার হয় তারা মানুষের সামনে আসতে চায় না। অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। এরকম হচ্ছে যে এভাবে মোটামুটি এগুলি মোটামুটি বানিয়ে লেখা যায়। তো এগুলো হচ্ছে এসিড ব্যবহারের সামাজিক অপব্যবহার। এসিড অপব্যবহার রোধে কি কি আইন আছে? এগুলো হচ্ছে আমরা জানি এসিড নিয়ন্ত্রণ আইন 2002। এটি এসিড আমদানি, উৎপাদন, পরিবহন, মজুত, বিক্রয়, ব্যবহার নিয়ন্ত্রণ, ক্ষয়কারী দাহ্য পদার্থ হিসেবে এসিডের অপব্যবহার রোধ এবং এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে হচ্ছে প্রণীত হয়েছে। এরপরে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995। এই আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এরপরে পাকস্থলীতে অ্যাসিডিটি অথবা অম্লত্ব বলতে কি বোঝায়? এর লক্ষণগুলি কি? পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজে থেকে পাকস্থলীতে তৈরি হয়। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সেই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে। বিভিন্ন এর কারণ কি? এর কারণ হচ্ছে বিভিন্ন কারণে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। অ্যাসিড হতে পারে যেমন নানা কারণে কোমল পানীয়, অম্লীয় ফল, ফলের রস অধিক মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে হচ্ছে যে এই অ্যাসিডিটি বেশি বেড়ে যেতে পারে।
মাত্রাতিরিক্ত চা, কফি জাতীয় পানীয় পান করলে হচ্ছে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে বেশি ভাজা, তেলযুক্ত, অতিরিক্ত মশলাযুক্ত, চর্বি জাতীয় খাবার খেলে হচ্ছে যে দুশ্চিন্তা, নিয়মিত সময়মতো খাবার না খেলেও কিন্তু অথবা প্রয়োজন মাফিক ঘুম না হলেও কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এর লক্ষণ কি? অ্যাসিডিটি হলে পেট বা বুকের মাঝখানে একটি অস্বস্তি বা জ্বালার ভাব তৈরি হয়। গলা, পেট জ্বালা ও পেটে ব্যথা সহ নানা উপসর্গ দেখা যায়। এরপরে পাকস্থলীতে অ্যাসিডিটি হলে সঠিক খাদ্য নির্বাচন অথবা প্রতিকার কি? পাকস্থলীতে অ্যাসিডিটি হলে সঠিক খাদ্য নির্বাচন, যেসব খাদ্যদ্রব্য বা পানীয়ের কারণে অ্যাসিডিটি হয় সেগুলো গ্রহণ অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকা এবং পরিমিত গ্রহণ করা। প্রয়োজন হলে সাময়িকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপরে ক্ষারধর্মী খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে, যেমন ব্রোকলি, পুঁইশাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি, সয়া মাখন, তারপর হচ্ছে ছাগলের দুধ থেকে তৈরি মাখন। হ্যাঁ, এগুলি গ্রহণ করতে হবে যেগুলো হচ্ছে এসিডকে নিষ্ক্রিয় করতে পারে, ফলে হচ্ছে অ্যাসিডিটি কমে যাবে। এরপরে অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান করলে হচ্ছে পেট ব্যথা হয় কেন? এর কারণ হচ্ছে যে আমরা তো জানি যে সফট ড্রিঙ্কস বা বিভিন্ন পানিতে অ্যাসিডিক পদার্থগুলো থাকে। এগুলো হচ্ছে আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য রয়েছে HCl। এখন যদি অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান করে তাহলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ আরো বেড়ে যাবে। যার কারণে হচ্ছে অ্যাসিডিটির সৃষ্টি হবে। আর এর জন্য হচ্ছে পেট ব্যথা করবে। এরপর হচ্ছে পিএইচ মেজারমেন্ট এবং ইম্পর্টেন্স অফ পিএইচ। এগুলো কি? পিএইচ বলতে কি বোঝায়? হ্যাঁ, পিএইচ পরিমাপন, টাইট্রেশন, এগুলো এইসব টপিক থেকে আমরা এখন দেখব। পিএইচ বলতে মূলত কি বোঝায়? পিএইচ হচ্ছে পিএইচ হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে হচ্ছে পিএইচ বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তো আমরা দেখছি এটা এই সূত্রটা হচ্ছে পিএইচ সমান মাইনাস লগ, এই যে থার্ড ব্র্যাকেট এটি কিন্তু ঘনমাত্রা বোঝাতে ব্যবহৃত হয়, যে যা হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, মাইনাস লগ এইচ প্লাস আয়ন হোল থ্রি থার্ড ব্র্যাকেট। পিএইচ এর মান সাধারণত 0 থেকে 14 এর মধ্যে হয়। পিএইচ আমরা একটু আগেই দেখলাম যে ফেনফথেলিনের পিএইচ রেঞ্জ কত, তারপর হচ্ছে আহ, লিটমাস পেপারের পিএইচ রেঞ্জ, মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ, সবগুলি কিন্তু আমরা দেখেছি 14 এর মধ্যেই। তো পিএইচ এর মান 7 এর চেয়ে কম হলে সেটি অম্ল হয়, আবার পিএইচ এর মান 7 থেকে বেশি হলে সেটি হয় হচ্ছে ক্ষার। পিএইচ এর মান 7 এর সমান হলে সেটি নিরপেক্ষ পদার্থ হিসেবে আমরা পাই। তারপর হচ্ছে দুটি করে জৈব এবং অজৈব অ্যাসিডের নাম লিখুন, তাদের পিএইচ সম্পর্কে মন্তব্য করুন। তো আমরা দেখি যে অজৈব অ্যাসিড হিসেবে দেখি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো অজৈব অ্যাসিড। এদের পিএইচ হচ্ছে অজৈব অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, তাই এদের পিএইচ এর মান অনেক কম হয়, অর্থাৎ যত কম হবে তত শক্তিশালী হবে। পিএইচ এর মান তো আমরা জানি যে 7 থেকে কম হলে সেটা অম্লীয়, কিন্তু সেই মানটি যত কম হবে এর 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 অম্লত্ব তত বেশি হবে। এরপরে জৈব অ্যাসিড কি? জৈব অ্যাসিড গুলোর নাম হচ্ছে যে দুইটি জৈব অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড C3H6O3, এরপরে সাইট্রিক অ্যাসিড C6H8O7। এদের পিএইচ কি? এদের পিএইচ হচ্ছে জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড, তাই এদের পিএইচ তুলনামূলক বেশি হয়। এরপরে হচ্ছে 3 নাম্বার, কোন বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার ফলে যদি H প্লাস হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায় তাহলে পিএইচ কত হবে? তাহলে পানির পিএইচ কত হবে? আমরা জানি যে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলে জানি যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তো বিশুদ্ধ পানিতে এইচ প্লাস বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻7। বিশুদ্ধ পানির পিএইচ কত হবে তাহলে? বিশুদ্ধ পানির পিএইচ হবে হচ্ছে যে মাইনাস লগ 10⁻⁻7 সমান হচ্ছে 7। এখন বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার ফলে যদি H প্লাস বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায়, তখন H প্লাস সমান 10 হয়, অর্থাৎ পিএইচ সমান যেহেতু 10 গুণ বেড়ে গিয়েছে, তো এটি -10⁻⁻7 গুণ 10 সমান কিন্তু 10⁻⁻6। তখন আমরা ঘনমাত্রার জায়গায় 10⁻⁻6 বসালে এটি আমরা পাই 6, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ভাগ বেড়ে গেলে পিএইচ 1 একক কমে যায়।
পিএইচ পরিমাপন পদ্ধতি বর্ণনা করুন। পিএইচ পরিমাপন পদ্ধতি কি? পিএইচ ইন্ডিকেটর বিভিন্ন পদ্ধতি আছে, যেমন একটি হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশক। বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ হলো ইউনিভার্সাল নির্দেশক। ভিন্ন ভিন্ন পিএইচ মানের জন্য ইউনিভার্সাল নির্দেশক ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে। অজানা কোনো দ্রবণের পিএইচ জানার জন্য ওই দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করা হয়। এরপর দ্রবণ যে বর্ণ ধারণ করে এই বর্ণ ইউনিভার্সাল নির্দেশকের স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে মিলিয়ে দ্রবণের পিএইচ পরিমাপ করা হয়। ২ নম্বর হচ্ছে পিএইচ পেপার। আমরা জানি কোনো দ্রবণের মধ্যে এক টুকরা পিএইচ পেপার যোগ করলে পেপারের বর্ণের পরিবর্তন ঘটে। একে স্ট্যান্ডার্ড কালার চার্টের সাথে মিলিয়ে অজানা দ্রবণের পিএইচ এর মান পরিমাপ করা হয়। পিএইচ মিটার আছে। বর্তমানে পিএইচ আধুনিক মিটার এসে গেছে। পিএইচ মিটারের ইলেকট্রোডকে অজানা দ্রবণের ডুবিয়ে পিএইচ মিটারের ডিজিটাল ডিসপ্লে থেকে সরাসরি পিএইচ মান জানা যায়। এরপরে হচ্ছে লিটমাস পেপার, যেটি হচ্ছে বহুল ব্যবহৃত। সরি, সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এটি দ্রবণের পিএইচ দ্রবণের পিএইচ 7 থেকে কম হলে লিটমাস পেপার লাল, এবং 7 থেকে বেশি হলে লিটমাস পেপার নীল বর্ণ ধারণ করে। টাইট্রেশনের মাধ্যমে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায় কিভাবে? তো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অপর একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে হচ্ছে টাইট্রেশন বলে। তো প্রথমে কি করতে হবে? এসিড ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে যদি একটি ক্ষারের ঘনমাত্রা জানা থাকে, তাহলে সেটি দ্বারা উপযুক্ত নির্দেশক ব্যবহার করে এসিডের অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায়। আর যদি এসিডের ঘনমাত্রা অর্থাৎ H+ এর ঘনমাত্রা নির্ণয় করার পরে নিম্নোক্ত সমীকরণ ব্যবহার করে দ্রবণের পিএইচ নির্ণয় করা যায়। তখন পিএইচ সমান মাইনাস লগ H+, এই যে এই সূত্রের দ্বারা কেবলই আমরা নির্ণয় করলাম, এভাবে আমরা নির্ণয় করতে পারবো। পিএইচ এর গুরুত্ব কি? পিএইচ এর গুরুত্ব হচ্ছে কৃষি ক্ষেত্রে উদ্ভিদ তার পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন শোষণ করে। এর জন্য মাটির পিএইচ এর মান 6 থেকে 8 এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। ফলে মাটির উপকারী অণুজীব মারা যায়। সরি, বেশি হলে উপকারী অণুজীবগুলো মারা যায়। আবার মাটির পিএইচ 3 এর কম বা 10 এর বেশি হলে হচ্ছে মাটির পিএইচ কমে গেলে পরিমাণ মতো চুন ব্যবহার করা হয়। আবার হচ্ছে মাটির পিএইচ বেড়ে গেলে পরিমাণ মতো অ্যালুমিনিয়াম সালফেট NH4 2SO4 এটি ব্যবহার করতে হয়। অ্যামোনিয়াম সালফেট NH4 3 PO4 ইত্যাদি সার ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে মানবদেহের বিভিন্ন এরপর আরেকটি গুরুত্ব কি? আরেকটি গুরুত্ব হচ্ছে মানবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএইচ এর গুরুত্ব আছে। যেমন শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য নির্দিষ্ট মানের পিএইচ প্রয়োজন। যেমন পাকস্থলীর জন্য পিএইচ হচ্ছে 1, কারণ পাকস্থলীতে আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, যার কারণে এখানে পিএইচ এর মান 1 থাকতে হবে। এরপরে মানুষের ত্বকের জন্য পিএইচ এর মান 4.8 থেকে 5.5 থাকা ভালো। মুখের পিএইচ হচ্ছে 6 থাকা ভালো। রক্তের পিএইচ হচ্ছে 7.4 থেকে 7.45 থাকা হচ্ছে আইডিয়াল। এরপর অগ্ন্যাশয়ের রসে হচ্ছে 8.1 পিএইচ থাকা হচ্ছে ভালো। প্রসাধনী ব্যবহারে পিএইচ এর গুরুত্ব আছে, যেমন ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে ত্বক অম্লীয় প্রকৃতির, যা ত্বকে জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি প্রতিরোধ করে। তাই প্রসাধনীর পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকা ভালো। টয়লেট্রিজ উৎপাদনে আমরা প্রতিদিন টয়লেট্রিজ হিসেবে বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি। এর মধ্যে হচ্ছে কাপড় কাচার সাবান, বিভিন্ন ধরনের টিস্যু পেপার, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো উৎপাদনের ক্ষেত্রে পিএইচ মানকে নিয়ন্ত্রণ রাখা হয়। এছাড়া হচ্ছে বিভিন্ন ঔষধ উৎপাদনে, যেমন লজেন্স জাতীয় মিষ্টি দ্রব্যাদি উৎপাদনে, কলমের কালি উৎপাদনে মান নিয়ন্ত্রণ করা, এবং চামড়ার ট্যানিং এ, বায়োলজিক্যাল কালচার তৈরিতে মৃত্তিকা রসায়নে পিএইচ এর নিয়ন্ত্রণ করা জরুরি। মাটির পিএইচ এর মান গুরুত্বপূর্ণ কেন? মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 এর ভিতরে থাকে, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। মাটির পিএইচ এর মান 3 এর কম অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটির অনেক দরকারি উপাদান, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়। তার ফলে মাটির উর্বরতা কমে যায়।
অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করলে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে মাটির যদি খুব ক্ষারীয় হয়, অর্থাৎ পিএইচ এর মান যদি 10 এর বেশি হয়, তাহলে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন সহজেই মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নির্ণয় করা যায়। অতিরিক্ত অ্যাসিড অর্থাৎ অতিরিক্ত অ্যাসিড এবং ক্ষার অর্থাৎ পিএইচ খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত শিল্প বর্জ্য জলাশয়ে ফেলে জলাশয়ের জলজ প্রাণীর অনুপযুক্ত হয়ে কেন পড়ে? এটি সালফিউরিক অ্যাসিড যুক্ত শিল্প বর্জ্য যদি ফেলা হয়, তাহলে আমরা জানি যে প্রতিটি জলাশয়ে জলজ প্রাণীদের জন্য একটি নির্দিষ্ট পিএইচ এর প্রয়োজন পড়ে। ওই পিএইচ এর মান কম বা বেশি হলে ওই জলাশয়ের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে জলজ প্রাণীদের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। আবার সালফিউরিক অ্যাসিড যুক্ত শিল্প বর্জ্য জলাশয়ে ফেললে জলাশয়ের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যায়, ফলে পিএইচ এর মান কমে যায়। পিএইচ এর মান কমে গেলে জলাশয়ের স্বাভাবিক পিএইচ এর মানের চেয়ে কম হওয়ায় ওই জলাশয়ে জলজ প্রাণীদের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। ক্ষারের ভূমিকা আলোচনা করুন। কৃষি জমি একটি নির্দিষ্ট মাত্রার অম্লত্বের মধ্যে থাকলেই সেই জমিতে ফসল জন্মে। মাটির পিএইচ এর মান 6 থেকে 8 এর মধ্যে হলে ফসল উৎপাদন সবচেয়ে ভালো হয়। মাটিতে অ্যাসিডিটি বাড়লে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন ক্ষারক ব্যবহার করে অ্যাসিডিটিকে প্রশমিত করা যায় এবং উর্বরতা ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন, ক্যালসিয়াম অক্সাইড, মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই এই কাজে চুনা পাথরও ব্যবহার করা যায়। মাটিতে অ্যাসিডিটি কমে গেলে বা ক্ষারকত্ব বেড়ে গেলে মাটির উর্বরতা নষ্ট হয়। ক্ষারত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের নাইট্রেট সার যেমন পটাশিয়াম নাইট্রেট, NH4, NO3, ফসফেট সার যেমন টিএসপি, সুপার ফসফেট ইত্যাদি ব্যবহার করা যায়। এরপর হচ্ছে অম্ল বৃষ্টির কারণসমূহ বর্ণনা করুন। অম্ল বৃষ্টির ক্ষতিকর প্রতিক্রিয়া গুলো কি? তো আমরা জানি যে এসিড বৃষ্টি হচ্ছে কি বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলেই ওই অধঃক্ষেপণকে এসিড বৃষ্টি বলে। আম এর বিকল্প সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়েছে বায়ুতে SO2, আহ, SO2, NO2, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের পরিমাণ বেড়ে গেলে এসব উপাদান বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে পানিকে অম্লীয় করে। এই বৃষ্টির পানিকে হচ্ছে এসিড বৃষ্টি বলে। এসিড বৃষ্টির কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট বায়ু দূষণ প্রক্রিয়া। বিভিন্ন যানবাহন, কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে চলে আসে, যা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। CO2 প্লাস H2O, এটি থেকে H2CO3, এটি হচ্ছে কার্বনিক অ্যাসিড। বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা প্রভৃতিতে নাইট্রোজেন ও সালফারযুক্ত কয়লা, পেট্রোলিয়াম ব্যবহার করলে হচ্ছে আহ, নাইট্রোজেন এবং সালফার এর বিভিন্ন অক্সাইড উৎপন্ন করে। এরা বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে বিভিন্ন এসিড উৎপন্ন করে, যা অম্ল বৃষ্টির হিসেবে মাটিতে পতিত হয়। SO2 গ্যাস প্লাস H2O লিকুইড থেকে H2SO3 equals SO3 plus H2O থেকে H2SO4, 2NO3 plus H2O থেকে HNO3 plus HNO2 উৎপন্ন হয়। এর অ্যাসিড বৃষ্টির প্রভাব কি? মাটির পিএইচ কমে যায়, ফলে গাছপালা বা ফসলের বিরাট ক্ষতি হয়। জলাশয়ের পানির পিএইচ কমে যায়, ফলে জলাশয়ের জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এসিড বৃষ্টির কারণে দালান কোঠা, ধাতুর তৈরি বিভিন্ন স্থাপনা, মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়। এসিড বৃষ্টির ফলে তাজমহলের মার্বেল পাথর আক্রান্ত হচ্ছে। এর প্রতিক্রিয়া হিসেবে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার যতদূর সম্ভব কমাতে চেষ্টা করব। খুব সামান্য পরিমাণে সালফারযুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে। ইটের ভাটায় সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। উন্নততর মোটর ইঞ্জিন ব্যবহার করতে হবে। তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা, বিভিন্ন ধাতু নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাসকে
পরিশোধন করে বায়ুমণ্ডলে পাঠাতে হবে। বিকল্প জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ফুয়েল সেল, বায়োগ্যাস প্লান্ট বেশি করে স্থাপন করতে হবে। এরপরে হচ্ছে বাফার দ্রবণ কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? বাফার দ্রবণ হচ্ছে কি মূলত যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষারক যোগ করলেও যাদের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন হয় না তাকে হচ্ছে বাফার দ্রবণ বলা হয়। পিএইচ পরিবর্তন প্রতিরোধ করার এই ক্ষমতাকে দ্রবণটির বাফার ক্ষমতা, বাফার ক্যাপাসিটি বলা হয়। বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ হচ্ছে CH3 COOH প্লাস CH3 COONA, অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3 COOH আর সোডিয়াম অ্যাসিডেট হচ্ছে CH3 COONA। ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে এর উদাহরণ হচ্ছে CH4OH প্লাস NH4Cl, হাইড্রোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। NH4OH হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। মানবদেহে রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করুন। অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণ রক্তে যোগ করলে পিএইচ এর মানে পরিবর্তন ঘটে কিনা? তো মানবদেহের রক্ত কিন্তু বাফার দ্রবণ হিসেবে কাজ করে, অর্থাৎ এতে সামান্য অ্যাসিড বা ক্ষারক যোগ করলে তা প্রশমিত হয়ে রক্তের পিএইচ অপরিবর্তিত রাখে। রক্তে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড বাফার বিদ্যমান। রক্তে কোনো অ্যাসিড জাতীয় H+ দ্রবণ যোগ করা হলে তা নিম্নোক্ত বিক্রিয়া অনুসারে প্রশমিত হয়। তো H+ প্লাস HCO3 এটি কিন্তু H2CO3 এটি উৎপন্ন করে। উৎপন্ন কার্বনিক অ্যাসিড H2CO3 পানি ও কার্বন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়। কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে প্রশ্বাসের সাথে বের হয়ে যায়। অপরপক্ষে রক্তে কোনো ক্ষারীয় দ্রবণ যোগ করলে তা নিম্নোক্ত বিক্রিয়া অনুসরণ করে। H2CO3 প্লাস OH মাইনাস এটি হচ্ছে HCO3 প্লাস H2O। এরপর আমরা দেখব লবণের বৈশিষ্ট্য, লবণের বিভিন্ন ধরনের ব্যবহার। তো লবণ কাকে বলে, লবণের বৈশিষ্ট্য কি? লবণ হচ্ছে এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় পানির সাথে যে একটি নিরপেক্ষ যৌগ উৎপন্ন হয় তাকে হচ্ছে লবণ বলে। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি হচ্ছে লবণ। এর বৈশিষ্ট্য কি? লবণ একটি নিরপেক্ষ পদার্থ, এটি লিটমাস কাগজের রং পরিবর্তন করে না, এটি হচ্ছে কঠিন কেলাস গঠন করে, স্বাভাবিক তাপমাত্রায় পানিতে দ্রবণীয়, এটি হচ্ছে পানি শোষণ করে। লবণ কত প্রকার? এর উদাহরণ দিন। এসিড ও ক্ষারের বিক্রিয়ায় পানির সাথে যেই যৌগটি উৎপন্ন হয় তাকে হচ্ছে লবণ বলে। তারপর হচ্ছে লবণকে 3 ভাগে ভাগ করা যায়। অম্লীয় লবণ, এরপর হচ্ছে ক্ষারীয় লবণ, এরপর হচ্ছে প্রশম লবণ। অম্লীয় লবণ কি? অম্লীয় লবণ হচ্ছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়, যেমন NaHCO3। এটি হচ্ছে আহ যেমন H2SO4 প্লাস Na2CO3 এর মাধ্যমে কিন্তু NaHCO3 উৎপন্ন হয়। এটি তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার। তীব্র অ্যাসিড হচ্ছে যে H2SO4 আর মৃদু ক্ষার হচ্ছে যে Na2CO3 এর মাধ্যমে কিন্তু NaHCO3 প্লাস H2O উৎপন্ন হয়। এই NaHCO3 হচ্ছে অম্লীয় লবণ। তারপর হচ্ছে ক্ষারীয় লবণ কি? ক্ষারীয় লবণ হচ্ছে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়, যেমন CH3COONA। এটি হচ্ছে যে অম্লীয় লবণ। এখানে মৃদু অ্যাসিড হচ্ছে CH3COOH, যেটি হচ্ছে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে বিক্রিয়া করে তীব্র এর বিক্রিয়া করে হচ্ছে যে এটি উৎপন্ন হয় CH3COONA। এর মাধ্যমে কিন্তু একটি ক্ষারীয় লবণ উৎপন্ন হয়। এরপর আরেকটি হচ্ছে প্রশম লবণ। এটি হচ্ছে মূলত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। এটি যেমন সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে HCl তীব্র অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারের বিক্রিয়ায়
সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে প্রসম লবণ। দৈনন্দিন জীবনে লবণের ভূমিকা, দৈনন্দিন জীবনে লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে একটা গল্প আছে লবণের, লবণ নিয়ে একজন রাজা তার মেয়ে যখন বলেছিল তাকে যে লবণের মতো ভালোবাসে, তো অনেকটা ওইরকম দৈনন্দিন জীবনে আমাদের নানাবিধ ব্যবহার রয়েছে লবণের। আমরা খাবারের সাথে লবণ ব্যবহার করি, লবণ ছাড়া তরকারি রান্না করলে সেটি স্বাদহীন হবে। আম, আবার হচ্ছে খাদ্যের যেভাবে খাদ্য উপযোগী করে সেভাবে লবণ আমাদের শরীরের জন্য খুবই দরকারি। সোডিয়াম ক্লোরাইড একে কিন্তু টেবল লবণও বলা হয়, টেবিল লবণ নামে পরিচিত। তরকারি ছাড়াও আমরা বিভিন্ন খাবার খাই, যেমন পাউরুটি, আচার, চানাচুর, এগুলোর সাথে লবণ ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধিতে। লবণ আহ খাবারের স্বাদ বৃদ্ধিতে ইদানিং যে লবণটি ব্যবহৃত হয়, টেস্টিং সল্ট, এর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। এরপর আমরা কাপড় কাচার যে সাবান ব্যবহার করি তা মূলত হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটিও এক ধরনের লবণ, C17H35 COO Na। আর শেভিং ক্রিমে বা জেলে থাকে হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, C17H35 COO K। কাপড় কাচার সোডা হিসেবে আমরা যে সোডিয়াম কার্বনেট Na2CO3 ব্যবহার করি, তাও একটি লবণ। এরপরে জীবাণুনাশক হিসেবে আহ, যে ফিটকিরি বা তুতে আমরা ব্যবহার করি, কপার সালফেট, সেটিও লবণ। খাবার লবণের সাথে বর্তমানে কি মেশানো হয় এবং কেন? খাবার লবণের সাথে বর্তমানে আয়োডিন মেশানো হয়, মূলত আয়োডিনের অভাবে যেহেতু গলগণ্ড রোগ হয়, তাই আয়োডিনের অভাব পূরণে খাবার লবণে নির্দিষ্ট পরিমাণে আয়োডিন মেশানো হয়। বেকিং পাউডার হচ্ছে কি? বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্ট্রেট এর মিশ্রণকে হচ্ছে বেকিং পাউডার বলে। বেকারিতে রুটি, বিস্কুট, কেক তৈরিতে এই পাউডার ব্যবহৃত হয়। এগুলি বিক্রিয়া দিতে পারলে আরো ভালো। কৃষি ও শিল্পে লবণের ব্যবহার সম্পর্কে লিখুন। কৃষিতে লবণের ব্যবহার কি? মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য যে চুনাপাথর ব্যবহার করি, এই চুনাপাথর একটি লবণ। আবার আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি তাদের বেশিরভাগই হচ্ছে লবণ, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট NH4CO3, এরপর অ্যামোনিয়াম ফসফেট NH4(3PO4), এরপরে পটাশিয়াম নাইট্রেট KNO3 ইত্যাদি। তুতে বা কপার সালফেট CuSO4। এরপরে কৃষি জমিতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহৃত এই তুতে একটি লবণ। এটি শৈবাল উৎপাদন বন্ধে খুব কার্যকরী। শিল্প কারখানায় নানা কাজে খাবার লবণ অপরিহার্য, যেমন চামড়া শিল্পে চামড়া ট্যানিং করতে, অর্থাৎ চামড়া যে রোদ্রে শুকানো হয় এবং সেটি যে জীবাণুমুক্ত করা হয় তাকে হচ্ছে চামড়া ট্যানিং বলে। মাখন এবং পনিরের শিল্প উৎপাদনে, কাপড় কাচার সোডা এবং খাবার সোডা তৈরিতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি কাজে হচ্ছে খাবার লবণ ব্যবহৃত হয়। বেশ কিছু লবণ যেমন কপার সালফেট, মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। টেক্সটাইল এবং রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণ প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে। রাবার প্রস্তুতিতে লবণ ব্যবহার করে ল্যাটেক্স রাবারকে ল্যাটেক্স করা হয়। রাবার গাছের নির্যাস থেকে যে আলাদা করা করা হয় তাকে হচ্ছে ল্যাটেক্স বলে। ঔষধ কারখানায় স্যালাইন এবং অন্যান্য ঔষধে লবণ ব্যবহৃত হয়। ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসেবে লবণ খুবই প্রয়োজনীয়। এরপরে আমরা দেখি হচ্ছে আচ্ছা, কাজে দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কৃষিতে, শিল্প কারখানায় লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর আমরা দেখব কয়েকটি রাসায়নিক যৌগের বাণিজ্যিক নাম এবং সংকেত। তো বাণিজ্যিক নাম হচ্ছে অ্যান্টাসিড, এর সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, MgOH2 বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। চুন বা লাইম, এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কুইক লাইম বা চুনের পানি স্ল্যাকড লাইম, এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খাবার সোডা অথবা বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3। তুতে, তুতে এটি ভুলে এখানে ভুসে এসেছে, এটি মূলত তুতে বা ব্লু ভিট্রিয়ল, এর সংকেত হচ্ছে কপার সালফেট ইনটু 5H2O, 5 মোল পানি।
ভিনেগার ভিনেগার এর সংকেত হচ্ছে CH3COOH। মিল্ক অফ লাইম এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2O। মিল্ক অফ ম্যাগনেসিয়া এর সংকেত হচ্ছে MgOH2 প্লাস H2O। মিল্ক ওয়াটার এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আজকে এতটুকুই থাকলো এসিড ক্ষার লবণ থেকে। এতটুকুই ছিল আলোচনা আজকের। সবার জন্য অসংখ্য শুভকামনা। আজকে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম।